দর্শক বন্ধুরা, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব একদিনে কিভাবে সুন্দরবন সহ বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ ছাড়াও খুলনা শহর ঘোরা যায় সেই গল্প। এটি ছিল আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন 31 ব্যাচের একটি একদিনের শিক্ষা সফর। তো এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে। সেই সাথে আমরা আমাদের ভ্রমণ অভিজ্ঞতাটাও তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। নির্মলভাবে উপভোগ করতে পারি এবং যে বন্ধুত্বটা আমাদের মধ্যে এতদিনও হয়তো কিছুটা ঘাটতি রয়ে গেছে, দৃঢ় হয়নি এখনো, আশা করি এই ট্যুরের মধ্য দিয়ে আমরা সেটাও অর্জন করতে পারবো। শ্রদ্ধেয় আরমিন ম্যামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হয় 17 ডিসেম্বর 2023-এ। সারা রাত প্রচুর হইহুল্লোড় এবং মজা মাস্তির সাথে ভোরের আলো ফোটার আগে আমরা পৌঁছে যাই খুলনার মংলাতে, এবং এই মংলা থেকেই আমরা লঞ্চে করে সুন্দরবন ঘুরব। আমরা মংলাতে নেমে হোটেল পশুরে ফ্রেশ হয়ে এবং সকালের নাস্তা সেরে পৌঁছে যাই লঞ্চ ঘাটে, যেখান থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু হবে। সবাই প্রচুর এক্সাইটেড ছিল এই সুন্দরবন অভিযান নিয়ে। সবাই উৎসবমুখর পরিবেশে অপেক্ষা করছিল লঞ্চের জন্য, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আমরা যে লঞ্চটিতে যাব সেই লঞ্চটি চলে আসে। ঘাটে ভেড়ার পরে আমাদের সবাই আস্তে আস্তে লঞ্চে উঠে যাই এবং অফিসিয়ালি আমাদের সুন্দরবন অভিযান শুরু হয়। যেহেতু আমাদের একদিনের ট্রিপ ছিল, তাই আমরা মংলা ঘাটে পৌঁছে সেখান থেকেই লঞ্চ ঠিক করি। আমরা যেহেতু 50 জন ছিলাম, আমরা সেই হিসেবে আমাদের প্রয়োজন মতো একটি লঞ্চ ঠিক করে আমাদের যাত্রা শুরু করি। আমাদের একদিনের ট্রিপে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা সুন্দরবনের 2টি প্লেস কভার করব। একটি হচ্ছে করমজল এবং আরেকটি হচ্ছে হারবাড়িয়া ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। তো লঞ্চে ওঠার পরে আমরা আমাদের ব্যাগপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নির্দিষ্ট জায়গায় রেখে সবাই সবার মতো যে যে জায়গায় ভালো লাগে সেই স্থানে অবস্থান করছিলাম। তো একটু পরে আমরা লঞ্চের কেবিনের দিকে যাই। কেবিন ছিল হচ্ছে লঞ্চের যে স্থানটিতে মূলত নিচে বলা যায় পানির সমতলে। এখান থেকেও এই পশুর নদীর ভিউ অসাধারণ লাগছিল। তাছাড়া স্বামী ও সোহাগ যেহেতু সকালে খায় নাই, ওরা নাস্তা করে নিল কেবিনে বসে। আমরা বেশ কিছুটা সময় লঞ্চের মধ্য থেকে একদম পানির মধ্য দিয়ে যে পশুর নদীর সৌন্দর্য সেটি উপভোগ করে উপরের দিকে যাই। উপরে সবাই যে যার মতো ছবি তুলছিল, আড্ডা দিচ্ছিল এবং সেই সাথে আমাদের সুন্দরবন অভিযানের যে সৌন্দর্য সেটি উপভোগ করছিল। আমরা যাত্রা শুরু করি হচ্ছে মংলা ফেরিঘাট থেকে। আর মংলা নদীর শেষ ভাগ যে মিলিত হয়েছে হচ্ছে রূপসা নদীর সাথে, এবং পরবর্তীতে এটি পশুর নাম ধারণ করে সুন্দরবনে প্রবেশ করেছে। মূলত এই পশুর নদীটি থেকেই সুন্দরবনের শুরু বলা যায়। সূর্যোদয়ের সাথে নদী উপভোগ খুবই মনোমুগ্ধকর ছিল। তাছাড়া এই জাহাজ চলাচল, ছোট বড় প্রচুর জাহাজ চলাচল করছিল নদী দিয়ে, যা আমাদের ভ্রমণকে আরও রোমাঞ্চিত এবং উৎসবমুখর করে তুলেছিল। আমরা নদী উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সুন্দরবনের দিকে। তো আমাদের সর্বক্ষণে চলছিল ফটো সেশন পর্ব। সবাই যে যার মতো সেলফি এবং নিজেদের ছবি সহ নিজেদের স্মৃতি সংরক্ষণ করছিলাম। এই পশুর নদীতে সাধারণত লাইটার জাহাজগুলো আসে। বড় জাহাজগুলো এই নদীতে প্রবেশ করতে পারে না, যেগুলো গভীর সমুদ্র বন্দরে থাকে বা গভীর সমুদ্রে থাকে। আর সেই গভীর সমুদ্র থেকে এই মাঝারি জাহাজগুলো সেই মালামালগুলো এনে এখানে আবার তার চেয়ে ছোটো জাহাজগুলোতে খালাস করে। এভাবে নদী উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সুন্দরবনের একেবারে শুরুতে, যেখান থেকে মূলত বন শুরু। দেখতেই পাচ্ছেন এখানে গভীর বন শুরু হয়েছে। আসলে আপাত দৃষ্টিতে মনে হয় যে বন জঙ্গল দেখার কিছু নাই, বাট সুন্দরবন এমন একটি বন যেটি আসলে গভীরে যে উপলব্ধি করতে হবে। এখানে পিনপতন নীরবতা, সাথে এই যে বিভিন্ন প্রজাতির গাছ, নদীর শব্দ, বিভিন্ন প্রজাতির পশু পাখি সব মিলিয়ে বন কাছ থেকে অনেক বেশি সুন্দর। আমাদের লঞ্চটি বনের বেশ কোল ঘেঁষে যাচ্ছিল, যাতে আমরা লঞ্চ থেকে বনের সৌন্দর্যটা বেশ উপভোগ করতে পারি। তো আমরা এভাবে সুন্দরবনের
অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই আমাদের আজকের প্রথম গন্তব্য হাটবাড়িয়া ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্রে। এখানে ঢুকেই আমাদের চোখে পড়ে অনেক বানর, যারা এক কথায় আপনাদের স্বাগতম জানাবে এই হাটবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। হাটবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র সুন্দরবনের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেটি মংলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি আমরা 30-40 মিনিটের মতো বা আর একটু বেশি সময়ের মতো, ধরেন ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাই সেই ইকো ট্যুরিজম কেন্দ্রে। আসলে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি। এখানে জোয়ারের সময় পানি উঠে যায় এবং এর প্রতিটি স্থানে রয়েছে বিপদের সম্ভাবনা। তাই এই সুন্দরবনকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে এরকম হাটবাড়িয়া, করমজল সহ আরও বিভিন্ন স্থানে পর্যটন স্পট গড়ে তোলা হয়েছে, যেখানে যথেষ্ট সেফটি এবং যথাযথ ব্যবস্থাপনায় সুন্দরবনকে কাছ থেকে অর্থাৎ ভেতরে যেয়ে দেখার সুযোগ করে দেয়। আপনারা ড্রোন ভুয়ে এই ইকো ট্যুরিজম কেন্দ্রটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাছাড়া আপনারা ড্রোন ভিউতে দেখতে পাবেন যে সুন্দরবন আসলে কতটা সুন্দর। এর চারিদিকে শুধু গাছ আর গাছ এবং পশুর নদীর দুই ধারে সুন্দরবনের অনাবিল সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা। সাপোচ্ছঙ্কলে বনে আপনারা বাঘ, হরিণ, কুমির সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির দেখতে পাবেন। তাছাড়া বিভিন্ন ধরনের বিপদও রয়েছে এ বনে। এই হাটবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রটি মূলত তৈরি করা হয়েছে এর মাঝখানে এই পদ্মপুকুরটাকে কেন্দ্র করে, এবং এর চারিদিকে দর্শনার্থীদের বন উপভোগ করার জন্য ট্রেইল রয়েছে, যেটি মাধ্যমেই দর্শনার্থীরা অর্থাৎ এই ট্রেইল ধরেই দর্শনার্থীরা এই বন অর্থাৎ এই কেন্দ্রটি উপভোগ করবে। তাছাড়া এখানে রয়েছে 2টি ওয়াচ টাওয়ার, যদিও পুরাতন ওয়াচ টাওয়ারটি এখন ধ্বংসপ্রায় এবং নতুন ওয়াচ টাওয়ারে সর্বোচ্চ 8 জন করে ওঠা যায়। এবং ওয়াচ টাওয়ারে উঠলে পুরা বনটা আপনারা দেখতে পাবেন উপর থেকে, যেহেতু বনের মধ্যে গেলে উপরের ভিউ বা বনটা আসলে কতটা বড় এবং এর সৌন্দর্যটা উপভোগ করা যায় না, কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরা বনটা এক নজরে দেখে ফেলা যায়। সুন্দরবনে এই বনের মধ্যে ট্রেইলে হাঁটার সময় আমাদের সাথে ছিল একজন গাইড, যিনি মূলত এই সুন্দরবন ফরেস্ট বিভাগের একজন কর্মকর্তা, যিনি বন্দুক হাতে আমাদের সতর্কতার সাথে বনের বিভিন্ন গাছগাছালি এবং এখানকার জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা দিতে দিতে আমাদের পুরো ট্রেইলটা ঘোরাচ্ছিলেন। ট্রেইলটা ঘুরতে ঘুরতে সুন্দরী, কেওয়া, গরান, গোলপাতা সহ বিভিন্ন গাছ দেখতে দেখতে আমাদের সময় কাটাচ্ছিলাম। মাঝে আমরা গ্রুপ ছবি তোলার জন্য এই স্থানটিতে নির্বাচন করে এখানে গ্রুপ ছবি তুলি এবং তারপরে আবার এগিয়ে যাই এই বনের দিকে। এখানে যে যার মতো ছবি তুলছিল, বনের সৌন্দর্য উপভোগ করছিল এবং এর বিশ্লেষণ করছিল। আমাদের গাইড আমাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছিলেন। তাছাড়া আমাদের যে কৌতূহলজনিত প্রশ্ন বা সবার যে জানার আকাঙ্ক্ষা, সেই প্রশ্নের উত্তরগুলো তার অভিজ্ঞতার আলোকে দিচ্ছিলেন, যা আমাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলেছিল। আমাদের বন্ধু আরমান এখানে দেখাচ্ছিল কিভাবে এখানে বাঘ, হরিণ শিকার করেছিল। আসলে এই বনের প্রতিটি স্থানেই এসব প্রাণীদের হচ্ছে অভয়াশ্রম বা অবাধ বিচরণ ঘটে। বাঘ, হরিণ সহ সব প্রাণীগুলোই এখানে নির্ভয়ে বিচরণ করে সবসময়। আমাদের হাটবাড়িয়া পর্যটন স্পট ঘোরার পরে আমাদের যাত্রা শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে। আমরা এগিয়ে যাচ্ছি করমজলের দিকে।
জরের কই পাগল দিলা কই কই টলারে পড়াইলা কই কই আরে টলারে চড়াইলা কই কই আরে টলারে চড়াইলা কোন কারণে জাহাজের ওই তেল লইলা জাহাজের মধ্যে তুমি পানি ওলিলা সেখানে আমার বাবা মস্তানা পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে মালিক আমার ঘরে আয় ঘরের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেশিন গান পান্ডারি আমারে পাগল বানাইছে হাতি গান এভাবে উৎসবমুখর পরিবেশে গান বাজনা এবং বন্যপ্রাণী উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই করমজলে। আমরা এখন এই করমজল পর্যটন স্পটটি ঘুরে দেখার পাশাপাশি আমাদের লাঞ্চও করে নেব এখানে। এই করমজলে আমরা প্রচুর বানর দেখতে পাবো, যে বানরগুলো বেশ আক্রমণাত্মক প্রকৃতির, যেটি আপনাকে বেশ ভোগান্তিতে ফেলতে পারে, তাই সাবধানে থাকবেন অবশ্যই। তাছাড়া করমজলে আমরা ঢুকেই দেখতে পাই চিড়িয়াখানার মতো একটি জায়গা, যেখানে হরিণ রয়েছে, যে হরিণগুলোকে আপনি খাবার খাওয়াতে পারবেন এবং এই হরিণদের সাথে বেশ সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আমাদের সবাই যে যার মতো পাতা কিনে খাওয়াচ্ছিল হরিণকে, তাছাড়া অনেকে সেলফি তুলছিল এবং ছবি ভিডিওর মাধ্যমে হরিণদের সাথে বেশ সুন্দর সময় কাটানোর পাশাপাশি স্মৃতি সংরক্ষণ করছিল। সেম এই কুমুরের মধ্যে লাগতেছিল সোহাগের সাথে। এই সরে যা, সোহাগের সাথে ছবি তোলো। প্রান্ত সর একদম না, তিন কুমির। এই যে সোহাগের মানে সোহাগ যখন ফার্স্ট ভর্তি হয়েছিল ক্যাম্পাসে, এই কুমিরের মতোই সেম ছিল, এখনো কুমিরের মতো, এখন এই বড় কুমিরের মতো। আগে ছোট কুমির ছিল, এখন বড় কুমির। তাছাড়া এই করমজল হচ্ছে বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র, যেখানে কুমিরের ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা হয়। আমরা এই দৃশ্যটিও দেখতে পেলাম এই করমজলে এসে। তারপরে আমাদের যাত্রা শুরু হয় করমজলের ট্রেইল ধরে, যে ট্রেইলটিও আমাদের কমপ্লিট করতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। সুন্দরবনের করমজলে এইরকম কাঠের তৈরি একটি পুরাতন ট্রেইল রয়েছে। এটি আসলে প্রথম ট্রেইল বলা যায় এখানকার, যেটিতেই মূলত দর্শনার্থীরা অনেক আগে থেকে সুন্দরবনের বন উপভোগ করে আসছে। তো করমজল উপভোগ করার মাধ্যমে আমাদের শেষ হয় সুন্দরবন অভিযান, এবং আমরা সুন্দরবন অভিযান কমপ্লিট করে আমরা রওনা হই মংলার উদ্দেশ্যে। এবং মংলাঘাট থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হচ্ছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, এবং ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যেটি ১৫০০ শতাব্দীতে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন। আসলে এই মসজিদটির নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা হচ্ছে ৮১টি। এর মধ্যে ৭৭টি গম্বুজে ৭০টির উপরিভাগ গোলাকার, এবং পূর্ব দেয়ালের মাঝের দরজায় ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে ৭টি গম্বুজ, সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের মতো। মিনারে গম্বুজের সংখ্যা ৪টি, এই হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট ৮১তে। তবুও এর নাম হয়েছে ৬০ গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন ৭টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের ৭ গম্বুজ এবং তা থেকে ৬০ গম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ৬০টি বস্তু নির্মিত স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বলেই এর নাম হয়েছে ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদটি মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অন্যতম একটি নিদর্শন, যা ইউনেস্কোর একটি তালিকাভুক্ত স্থান। আসলে এসব স্থানে গেলে এমনিতেই মন ভালো করে দেয়। তাছাড়া জানা যায় প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং কাছ থেকে উপলব্ধি করা যায় এসব স্থাপনার গুরুত্ব। সব মিলিয়ে এই ছিল আমাদের সুন্দরবন অভিযানের আদ্যোপান্ত। ধন্যবাদ সবাইকে।